আজকে যদি কেউ এরকম যার মুখের ভাষা হয়, বন্ধু মহলে কেউ গালাগাল দিয়ে কথা বললো এ করলো সেটা আলাদা বিষয়, কিন্তু বন্ধুদের মাঝখানে বউকে ওই গালাগালটা, এইটা ভদ্র মানুষ করতে, ভদ্র শুধু নয় বলছি কোনো সিভিল। হ্যাঁ হ্যাঁ, ইএমআই যখন আছে ফলে আমি তো সফল বটেই। হ্যাঁ, সেটাই তুমি প্রোটাগনিস্ট। হ্যাঁ, মানে কি করে পারলে ওটা করতে তুমি? তার কারণ তোমার মনের মতো ওরকম তো তোমাকে দেখে তো মনে হয় না একদমই। এবার ভাত করলে একটু ভাত বেঁচে যায়, সেই ভাতটা কিন্তু পরের দিনের ভাতে মা মেশাবে না, যেহেতু আমি খাবো। ওই আগের দিনের ভাতটা মা গরম করে খাবে, আমি আবার নতুন ভাতটা খাবো। যেটা ও একা হয়ে গেছে, ও অসহায় হয়ে পড়েছে স্ত্রী চলে যাওয়ার পর। মানে ধরো 17 18 হয়তো বেশি, কিন্তু 17তে যে টেস্টটা হবে সেটা তো 18তে হবে না। ঠিক, তোমার চ্যানেলে এসে আমি বলে যাবো যদি বিয়ে ঠিক হয়, তোমার ইন্টারভিউ আমি দৌড়ে এসে বলে যাবো আমি বিয়ে করছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যার সঙ্গে গল্প করব তার পরিচয়টা একটুখানি দিই, ওর সম্পর্কে একটু কথা বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে। প্রথমত আমি যখন লজ্জা দেখি, মানে টিভি সিরিজ লজ্জা দেখতে দেখতে আমি মানে দাঁত এরকম কামড়াচ্ছে যে বাপরে বাপ, এত রুড একটা ছেলে সামনে পেলে একদম দিতাম, মানে এরকম হয়ে গেছিলাম যে ওটা যে অভিনয়। সত্যি আমার এত বয়সেও আমার ওকে দেখে আমার মনে হচ্ছিল যে একদম ভেতরে ঢুকে একটা ছেলে অভিনয় করছে, এবং আমার অসম্ভব ভালো লেগেছিল অনুজয়। আচ্ছা বলে নি, অনুজয় চ্যাটার্জি অভিনেতা এবং ভীষণ এখন পপুলার এই মুহূর্তে। তো ওর সঙ্গে আমি আজকে গল্প করব, কিন্তু তার আগে লজ্জার কথাটা বলি। লজ্জাতে আমি ওকে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে প্রিয়াঙ্কা ছিল প্রোটাগনিস্ট লজ্জাতে, আর ওটা হচ্ছে তোমার অদিতির ছবিটা, সাম্রাজ্ঞীর বোধহয় লেখা। তো তো ওটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে বাপরে, এরকম একটা মেয়ে সহ্য করে কি করে এরকম বরকে। হ্যাঁ, মানে একটা স্কোয়ার ফুট কয়েক ইঞ্চি কম হলে যে এরম গালাগালি দিতে পারে, সেই ছেলেটার সঙ্গে তো আমায় কথা বলতেই হবে। প্রকৃতপক্ষে সে আসলে বর্বর, সে বর্বর এবং সে মানে যতটা জনপ্রিয় হয়েছে ততটা জনরসে আছে কিনা আমি জানি না। তোমাকে স্বাগত আমার চ্যানেলে। খুব ভালো লাগে আমার তোমার অভিনয়, ভীষণ ভালো লাগে, আর আশা করি তো আরো আমরা দেখতে পাবো। তো আজকে তোমার সঙ্গে গল্প করবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আসলে আমার আড্ডা দিতে খুবই ভালো লাগে। তো সেইটা আমার বারবারই মনে হয় যে এই ধরনের আড্ডা মানে আমি খুবই এনজয় করি আসলে। কাজ সংক্রান্ত বা জীবন সংক্রান্ত কথা হয় বটে, কিন্তু আমার সবটা মিলিয়ে আড্ডাটা খুব মজা লাগে। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর। আর তোমরা থিয়েটারের, আমি দেখেছি থিয়েটারের ছেলে মেয়েরা কিন্তু মানে একটু গল্পে হয়, একটু গল্প বোধহয় হয়। হ্যাঁ বোধহয় হয়, দল কালচার আছে বলে, মানে দলগত সেটা হয়তো জানি না, মানে সেটার জন্য মানে সেটা নাটকের একটা গণ কালচারের একটা ফল। কারণ টিপিক্যাল যদি হিরো মানে আমি হিরো এটা যদি হয়, তাহলে কিন্তু এই ফিলিংটা আসে না। সেই ফিলিংটা মানে এটা কবে তোমার মধ্যে আসবে এটা? দেখো আমি বলছি, এটা কিন্তু একটা বড় কথা। সেটা হচ্ছে যে মানে এই যে হিরো মানে যে একটা বিশেষ, এবার বিশেষ হলেই মানুষ কি করে বলতো, বিশেষ হলেই সাধারণভাবে যে 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 ধারণাটা চারপাশে ঘুরে বেড়ায়, এবার বিশেষ মানেই সে একটা আশ্চর্য এমন কিছু বলবে যা স্বাভাবিক, যা সাধারণ নয়। সেটা আমার একেবারেই ভালো লাগে না। আমার মনে হয় যে ইদানিংকালে যেসব চরিত্র জনপ্রিয় হয় বা যেসব অভিনেতাদের আসলে জনপ্রিয় বলা হয়, তারা সাধারণ, কিন্তু তারা সাধারণ, কিন্তু তারা সাধারণের মধ্যে তাদের একটা অসাধারণত্ব রয়েছে। সেটাই আমার মনে হয় সেই নায়ক আসলে, যে আলাদা করে বিশেষ হচ্ছে না, সবকিছুর মধ্যে থেকে বিশেষ হয়ে ওঠে। ফলে আমার সেই বিশেষটাই পছন্দ হয়। হ্যাঁ, এবং আমার মনে হয় ওকে কিন্তু টিভিতে দেখতেও আজকাল আর কেউ পছন্দ করছে না। আমি নিজে বুঝতে পারছি যে আমার টিভিতে দূরে কিন্তু আছে, আমার হইচই টইচই সব লাগানো আছে, সবই কিছু আছে, কিন্তু ওই যে টিভিটা চালিয়ে দেখবো একটা ফিলিং হয়, তার থেকে মনে হয় খাওয়া দাওয়া করে শুলাম, এবার ট্যাবটা বা ওটা নিয়ে একটু চালালাম, চালিয়ে খুব কোজি ভাবে আমি আমার মতো করে দেখবো, মানে আমি আমার টার্মসে ছবিটা দেখবো। ফলে এই সময় যখন খুব লার্জার দেন লাইফ বোধহয় আর মানুষের মধ্যে কাজও করছে না, খুব একটা কাজ করছে না। মানে সেটা আমি বলছি যে বিশ্বের প্রেক্ষাপট, রাজনীতি অনেক কিছু জড়িয়ে থাকে। এটা তো একটা এমনি কথার কথা হতে পারে না যে কেন কাজ করছে না বা কিছু, সেটা বড় উত্তর বা বড় আলোচনা, উত্তর তো নয়।
তো বড়টাকে একটু ছোট করে বুঝিয়েও বলো, না বুঝিয়ে বলো মানে আমার দেখো সবার প্রেক্ষাপট তোমার হ্যাঁ, পার্সপেক্টিভ। আমার মনে হওয়াটা আমি বলতে পারি। সেটা হচ্ছে যে মানে এই যে তার একটা বড় কারণ হচ্ছে দল ভেঙে যাচ্ছে। এই যে তুমি বলছো যে আমি আমার টার্মসে দেখছি, আমার মতো করে দেখছি। আগে কি ছিল? আগে ছিল ধরো দলগতভাবে একটা জিনিস দেখা, বসে দেখা। সিনেমা হল। তুমি আননোয়িংলি কিন্তু একটা দলেরও অংশ। হুম হুম হুম। যখন আলোটা নিভে যাচ্ছে প্রেক্ষাগৃহের, তখন কিন্তু তুমি একা, আবার অনেকের মধ্যেও মধ্যেও তো রয়েছে, হ্যাঁ, তোমরা হ্যাঁ। একই দৃশ্য দেখে হাসছো বা কাঁদছো। হুম ধরো এই এখন তুমি যদি একটা কিছু দেখে, ধরো কানে হেডফোন, কি গো হাসছো কেন? হুম। কিন্তু আমরা যখন সিনেমা দেখি, আমরা সবাই হাসছি, আলো বন্ধ, কিন্তু এই যে একটা দলগত অবস্থান, সেইটা থেকে বিবিধ রাজনৈতিক কারণেই দল আর মানুষের নেই। মানুষ এখন একা, মানুষ সেটাকেই এনজয় করে, বা বলা হয় যে সেটাই আদর্শ অবস্থান। অর্থনৈতিক কারণে। অর্থনৈতিক কারণে। তো সেটা কি ঠিক, সেটা কি ভুল, সেটা সেগুলো নিয়ে পরের আলোচনা। কথা, কিন্তু এটা কিন্তু একটা এখন এই ঘটনা। অব্দি এসেছে প্রযুক্তিও। হুম। প্রযুক্তিও বিরাট বড়। প্রযুক্তি তো তোমায় হ্যাঁ, আসলে হ্যাঁ, বলছে তুমি একা দেখো, তুমি একা করো। করো, হ্যাঁ। এই নায়কের এই সংলাপটা আছে না, হুম। যে নায়ক হলেই দেবতুল্য হওয়ার কথা না। না। আবার সেটা পরে ফিরিয়ে দেয়। দেখলেন তো আপনার দেবতুল্য নায়ককে, হুম হুম হুম। সত্যজিৎ রায়ের ছবি। তো আমি বলছি সেই আর দেবতুল্য মানুষ আর না নায়ক নয়, কেউই যে দেবতুল্য নয়, এই শতাব্দীটা সেটা প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, এবং গ্রে আছে সব। হ্যাঁ, ঠিক ভুলের সংজ্ঞা, আদর্শের সংজ্ঞা একটু বদলে যাচ্ছে, লাইনগুলো একটুখানি ব্লার হয়ে যাচ্ছে। হুম। সেটা আমার তো ভালো লাগে। এইটার কারণে কি তুমি যে তোমার ক্রাফটটাকে মানে যে এতটা তুমি সামনে আসতে পেরেছো আস্তে 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 করে, হুম। সেটার একটা কারণ, মানে সেটা তোমার একটা ভালো কারণ বলে মনে হয় কি? মানে এই এই যে গোটা মানে তুমি বলছো যে আদর্শগত বা বোধের যে জায়গা, হুম সেটা হ্যাঁ মানে দেখো একজন অভিনেতা তো একজন রাজনৈতিক মানুষ, অনেকে অনেক কথা বলতে হুম পারেন, কিন্তু আমি বলবো এটা সত্যি। আমি মনে করি যে সমস্ত ভালো অভিনেতাই সচেতন ভাবে সেটা করেন। হুম। হ্যাঁ, মানে রাজনীতি শব্দটাকে ভোট, সরকার এটা দিয়ে না ভেবে যদি আমি ভাবি আমার বেঁচে থাকারও একটা রাজনীতি আছে, সে তো তো বটে। ফলে সেইটা নিশ্চিতভাবেই আমি আমি আমার যে চরিত্রায়ন তাতে আমি চেষ্টা তার করি কারণ রাখার। বলছি, ধরো আজকে এখন ধরো তুমি বা ধরো অনেক মানে অনেক সিনিয়র এবং হুম খুব ভালো হুম আর্টিস্ট, তুমি হুম, তো তো ওর দ্বারা অনুপ্রাণিত আমি অবশ্যই। যতদূর জানি। হ্যাঁ। হ্যাঁ, তো এই ধরনের চরিত্র বা ধরো চেহারা, হুম এরকম একটা টল ডার্ক হ্যান্ডসাম আর তার সঙ্গে বুদ্ধিদীপ্ত, এই ধরনের চরিত্র কিন্তু বাংলা ছবিতে সাধারণত দেখা যেত একটু ফর্সা, হুম মিষ্টি দেখতে, হুম হ্যাঁ, হুম 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 মানে একটু জামাই জামাই হুম এই হুম ধরনের হুম চেহারাটাই তো একটু বেশি চলতো। হুম কিন্তু এখন যে যে পরিবর্তনটা, হুম। সেটা এই প্রযুক্তির পরিবর্তনেই খানিকটা হয়েছে তুমি মনে করো? কেবল প্রযুক্তি নয়, আমি বলছি হ্যাঁ, মানসিকতা মানসিকতা, জায়গায় হ্যাঁ। এসছে। আগে স্বাভাবিক স্বাভাবিক বা ঠিক এইটা না, মানে বাইনারির মতো ছিল আর কি। ফর্সা মানে সুন্দর, হুম। ফর্সা সুন্দরী, ফর্সা হ্যাঁ সুন্দর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালো অথচ সুন্দর, এই কথাও আমরা আশেপাশে শুনতে পেতাম। সেই দাগগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। প্রযুক্তি বললে বলে আমি বলছি যে ওই যে মানে গ্লোবাল ভিলেজ বলে না, গোটা পৃথিবী তোমার হুম হাতের হুম মুঠোয়। ফলে সেই আমি এর মধ্যেই ক্যামেরনের একটি ছেলের রিল দেখছিলাম, হুম সেটি চমৎকার মজার রিল হুম করে, মানে হুম ও কিছু কথা বলে, তাতে কিঞ্চিত হাসির উদ্রেক হয়। তা আমার ওকে সুন্দর মনে হলো। হুম সে কিন্তু আসলে হুম হুম। সেই অর্থে কালো মানুষ। কালো ফসা দিয়ে না, ব্যাপারটা হচ্ছে যে ধরো আজকে অ্যাকসেপ্টেন্সটা হুম যে কোনো স্তরে যে কোনো জায়গায় যে কোনো মানুষের ক্ষেত্রে হচ্ছে। হুম হুম। আগে যেটা একেবারে নির্দিষ্ট করেছিল এই এইটা, নির্দিষ্ট হ্যাঁ, ছিল। নির্দিষ্ট করেছিল এইটা, এর মানে ভ্যাম্প যে হবে সে এইরকম ঠিক হবে, ঠিক। নায়িকা যে হবে সে সে একদম এইরকম সতী হবে। সাবিত্রী হুম হবে, হুম হ্যাঁ, হুম হিরো যে হবে সে দুষ্টের দমনই হুম করবে, হুম মানে হুম সে নিজে হুম দুষ্টু হবে না। হুম। এই যে এই পুরো ব্যাপারটা কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে এখনকার দিন। এবং হ্যাঁ, বলো তুমি। বলো তুমি না, বলো। এইটা প্রসঙ্গে একটা সংলাপ মনে পড়ছে যে গল্প হলো সত্যি তপন সিনহার ছবি। তাতে ওই বাড়ির সবচেয়ে যে ছোট ছেলে আর কি, হুম সে বিজ্ঞাপনে চাকরি করে। তো সে খেতে বসে তার কাকাকে বলেছিল যে এখন জীবনের নগ্ন উলঙ্গ সবকিছু ছবিতে হুম আসছে, এবং তখন সেই কাকা বলছে, তার মেজো কাকা বলছে, আহ খোকা, আমাকে হুম। নাম নিস, বাবাকে অন্তত মান। হ্যাঁ 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 তো এই যে জেনারেশনটা হ্যাঁ হ্যাঁ বদলাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। 67 সালের ছবি বোধহয়, গল্প গল্প হলো সত্যি সম্ভবত, যে বদলাচ্ছে। আর গল্প হলো সত্যি, একটা শট ছিল এসপ্ল্যানেডের মোড়, বড় একটা শট, আর ওখানে কোকা কোলা কোম্পানি ওই বিলবোর্ড আর কি সেটা জ্বলছে নিচ্ছে। হুম তো ফলে ওই যে মানে হুম হুম। মানে বিজ্ঞাপন, হ্যাঁ। বিজ্ঞাপন, বাইরের দেশের পণ্য ঢুকে পড়ছে, আমার আমার মূল্যবোধ গুলো উল্টে পাল্টে যাচ্ছে। উল্টে পাল্টে যাচ্ছে, হ্যাঁ। অবক্ষয়ও থাকতে পারে, আমি বলছি উল্টে পাল্টে যাওয়াটাও হ্যাঁ হ্যাঁ জরুরি ছিল। হ্যাঁ হ্যাঁ।
ফলে না সবই হতে হতে চলেছে, মানে একটা সমুদ্রে ঢেউ এলে তো তুমি কিছুই আটকাতে পারবে না, সেরকম আটকানো মানে ভেঙে যাবে তুমি ভেঙে আসলে। যাবে তুমি। হ্যাঁ, এবার সেটাই সভ্য বা সভ্য শিক্ষিত সমাজ, যে তারা আসলে কি গ্রহণ করে কি বর্জন করে। সতীদাহ প্রথা ছিল একটা একটা হ্যাঁ, একটা সমাজে, সেই ধারাবাহিকতায় তো আজকে আমি তুমি বসে গল্প করছি, সত্যি মানে সেটা তাই। তো মিথ্যে নয়। না, তার জন্য তো বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। হ্যাঁ, ফলে এগুলো তো সবটা মিলিয়ে আমাদের সত্যি সমাজ ছিল। সত্যি। একটা সমাজে পুরুষ কতটা প্রধান হলে সতীদাহ প্রথা থাকতে পারে, হুম। সেইটা সেরম ধরনের পুরুষ তুমি অভিনয় করেছো, বাপরে, লজ্জাটা দেখে। ঠিকই, কিন্তু তাই না? আসলে মনটা ওই মন ওই নাই। মনটা সেই পুরুষতন্ত্রের একদম চূড়ান্ত জায়গাটা ছুঁয়েছে ওই লজ্জাটা। হুম। মানে কি করে পারলে ওটা করতে তুমি? তার মানে কারণ তোমার হচ্ছে মনের মধ্যে ওরকম তো তোমাকে দেখে তো মনে হয় না একদমই যে তুমি অতটা ওরকম। অতটা ওটাকে পুরনো। আনলে কি করে? আমি অনেকদিন ধরেই জানতাম, বা একটু বড় হওয়ার কালেই আমি জানতাম যে পুরুষতন্ত্র এটা আমার মধ্যেও আছে, আমার মধ্যেও ছিল। এটাকে না অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন ছিল বা কেন আচ্ছা, আছে? তোমার মা, একটু কথা হুম, কাটছি, হুম। তোমার মা কি মানে গৃহবধূ ছিলেন না? গৃহবধূ। গৃহবধূ হ্যাঁ, ছিলেন, আচ্ছা। হোম মেকার, যেটা হ্যাঁ, আমার মাটা হ্যাঁ। ছিলেন, হ্যাঁ ওরকম। আর এবং তখন বাবা কাজ করতেন। বাবা, হ্যাঁ। হ্যাঁ, এবং আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার বেড়ে ওঠা দুই কাকা, পিসি, ঠাকুমা, ঠাকুরদা, পরবর্তীকালে কাকার বিয়ে হয়, মানে একটা বড় মানে পরিবার। ওটা কিন্তু একটু পুরুষতন্ত্রেরই ছাপের মধ্যেই থাকে, মেয়েরা রান্না করে, একদম, খেতে দেয়, এবং একদম তাই। ছেলেরা খাওয়া হয়ে গেলে তারপর মেয়েরা খায়, তাই তো? একদম। ওইটাই মানে ছিল। হ্যাঁ। মানে সেটাদের মধ্যে যে কারুর কোনো আপত্তি ছিল তা না, কারণ কাকিমারা না, না, একসঙ্গে খেতে বসে খুব হাহা হিহি করতে করতে বিকেল 4টে বাজিয়ে দিত, সেটাও এটা হতো। এটা যে আপত্তিজনক, এই বোধটা তো আগে থাকতে হবে আপত্তি দিতে হ্যাঁ, গেলে। সেইটাই তো ছিল না। এই হ্যাঁ, যে এই মায়ের প্রসঙ্গে বলি, যে আমার মা, আমার বাড়ি বৈদ্যবাটিতে, মানে হুগলি জেলা চন্দননগরের কাছে। তা আমি এখানে এখন কলকাতায় থাকি। তা আমার মা যখন আমার কাছে এসে, এই মুহূর্তে আমি যখন এই কথাটা বলছি, আমার মা আমার বাড়িতেই আছেন। আমার মা প্রতিদিন আমাকে ভাত করে দেন। এবার ভাত করলে একটু ভাত বেঁচে যায়, সেই ভাতটা কিন্তু পরের দিনের ভাতে মা মেশাবে না, যেহেতু আমি খাবো। ওই আগের দিনের ভাতটা মা গরম করে খাবে, আমি আবার নতুন ভাতটা খাবো। হ্যাঁ, এটা কোথা এটা থেকে কেনা। এসছে এই বোধটা? কেবল ভালোবাসা থেকে? না, নিজের প্রতি অবহেলাটাই করতে করতে সেইটা হতে, ওটাই না, এটা সত্যি মাদের হয়ে হয়, গেছে। জানো তো, এটা আমি নিজের মা সেটা সেটা হিসেবে আমি বলছি, বলছি। সেটা হয় কেন? এটাই হওয়ার এই কথা। না, কথা না, কিন্তু এটা এটা একটা মাতৃত্বের বোধহয় একটা দুর্বলতা বলতে তুমিও মা, পারো। তুমি বলতে পারবে, হ্যাঁ। হ্যাঁ, মানে মাতৃত্বের দুর্বলতা বলতে পারো এটা না, কিন্তু বেসিক্যালি এটা এসছে কিন্তু পুরুষতন্ত্র সেটাই থেকে। বলছি, সেই হ্যাঁ, ধারাবাহিকতাতেই ওইটা এসছে। হ্যাঁ, পুরুষতন্ত্রের ওই চর্চা থেকেই এসছে, যে পুরুষতন্ত্রের যে অভ্যেস আর ধারাবাহিক ভাবে যে হয়ে আসছে একটা সমাজে, আমি হঠাৎ করে জন্মে সেটা আমি আমার সচেতনতা দিয়ে আমি আটকাতে পারি। হুম, তা আমার কোথায় জিনে রক্তে কোথায় কি আছে আমি তো জানি না। না, যেমন আমি এটা, এই উদাহরণটা ওই মিটিংটাতেই বলেছিলাম, যেদিন লজ্জার চরিত্রটা দেওয়া হয় বা পাই আমি, যে আমার মা রেস্তোরাঁয় গিয়ে যখন খেতে যায়, আমার মা রেস্তোরাঁয় খেতে চায় না, খুব ঘ্যান ঘ্যান করে। তাই আমি বলি, দুধ দাও তো, আমি বলে দিচ্ছি। এই দুধ দাও তো আমি বলে দিচ্ছি, এটা বলার কথা না। হুম, এটাও আমি বলছি, এটাও সেই প্র্যাকটিস থেকে আসে। হুম, এটা হুম, আমার এই সিরিজটা করতে গিয়ে একটা দৃশ্য আছে, সেটা করতে গিয়ে আমি মিলিয়ে বুঝেছি। তো হুম। যাই হোক, তো সেইভাবেই মার নিজেকে, সঙ্গে দৃশ্যটা আছে, হ্যাঁ, হ্যাঁ, পরের সেকেন্ডে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, ফলে সেইটা আমি বুঝতে পেরে আর কি, উম নিজেকে কালটিভেট আরেকটা, হ্যাঁ, করেছে। হ্যাঁ, হ্যাঁ, সে আমার মনে হয় যে কোনো চরিত্রই আর কি নিজের আর কেন মধ্যে। তুমি মাকে বললে যে দুধ দাও, আমি বলছি কারণ মা বলতে পারছে না। মা অবশ্য সময় নেবে, এবং মা তারপর বলবে, না এটা খাবো না, ওটা খাবো হ্যাঁ, না। হ্যাঁ, 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 এত এত অসহিষ্ণু না হলেও আমার হয়। হুম, হুম, হ্যাঁ, মাদের মধ্যে প্রতি অসহিষ্ণুতাটাও কিন্তু পুরুষতন্ত্রের দূর বাবা, লক্ষণ। তুমি থামো তো, হ্যাঁ, এইটা যে মায়ের এইটা, প্রতি হ্যাঁ, এটা করার দরকার, এগুলো আমি বুঝতে পারছি। কিন্তু বাড়ি গিয়েই আবার আমি মা তিনটে প্রশ্ন করলি বলে, একই কথা কেন জিজ্ঞেস করছো বলো তো? হুম, সেটা কোথা থেকে এলো? আমি আমার বাবার সঙ্গে তো এভাবে কথা বলি না। হ্যাঁ, মা আমার বেশি কাছের। এইটা ঠিক বলেছো তো। এটা আমার ছেলেও এরকম করে। ও কিন্তু বাবার সঙ্গে এটা করে না। হ্যাঁ, সেটা মা আরো কাছের বলেও হয়তো আর হয়। কাছের বললে একটু দাবিটা বেশি। হ্যাঁ, না, কিন্তু এটা পুরো ব্যাপারটাই এই 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 বোধটাই কিন্তু পুরুষতন্ত্রের বোধ থেকে আমার এসছে। মনে হয় তাই। হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হয় তাই। তো তোমার এই যে তুমি কাজ করেছো দুর্গ রহস্যতে, পদাতিকে, সৃজিতের সঙ্গে, হুম, হুম, তারপর আর কার কার সঙ্গে, যাদের হুম, বিখ্যাত পরিচালক হুম, বা যারা যারা হুম, কাজ, হুম। তাদের একটু এই পরিচালকদের সম্পর্কে, প্রত্যেকের সম্পর্কে একটু আধটু বলো, যারা আলাদা একটু অন্যদের চেয়ে। আমার আমার জন্য পরিচালক লোকটা খুব ইম্পর্টেন্ট। হুম, কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে, মানে আমি একা একা একটা চরিত্র নির্মাণ করলাম, কিন্তু কার কথাই নির্মাণ করলাম? মানে পরিচালকের কথাই তো নির্মাণ করলাম। আর আমি না একটুখানি আলোচনা করতে আমার ভালো লাগে, যে এটা এরম ভাবে করলাম, বা এটা এই হলো, এটা বোঝা যাচ্ছে, এটা এই এই মনটা, বা হুম, এরম করব, কি করা যায়, সেটা আমার ভালো লাগে। সেইটা মানে সৃজিতদা যে প্রচুর আগে কথা হয়, মানে কোনো চরিত্রটা পাওয়ার পর, পাওয়ার আগে অনেক কথা হয়। তারপর আমি আমার মতো প্রশ্ন করি এবং সৃজিতদা উত্তর দেন। ফলে সেই উত্তর যে পাই, সেটা আমার ভালো লাগে। অনেক ক্ষেত্রে হয় না, কথা হুম, বলতে হুম, মুশকিল হয়, যে মানে আমি হুম, দোষগুণ বলছি না, কিন্তু
আলোচনাটা এগোয় না হুম। ডিরেক্টরের সঙ্গে, সেটা হলে মুশকিল হয়। হুম হুম শ্রীদার এটা খুবই হয়, আর আমার যেহেতু শ্রীদার সংলাপ খুব ভালো লাগে, হুম। তো ফলে সেইটা আমার খুব মজা লাগে। হ্যাঁ, ওর সংলাপ দারুণ লাগে, আমার একটা খুব ভালো মজা লাগে, আছে, টুইস্ট খুব আছে। মজা আছে। হ্যাঁ। আমার এমনি কথা, মানে শব্দের ওপর আমার প্রেম আছে একটা। হুম হুম গানেরও যেমন কথা ভাল লাগে, ফলে চরিত্রেরও আমার সংলাপ খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। হুম। আর সেটা খুব মজা পাই আমি। সুধীরদার ছবি দেখতে গেলেও সংলাপ নিয়ে আমার মজা লাগে, এবং নিজে যখন পাঠ করেছি দুর্গরহস্য মূলত, তাতেও আমার মজা হুম লেগেছে। হুম। আমার খুব প্রিয় পরিচালক হচ্ছে চন্দ্রাশিস রায়। আমি দুটো কাজ আচ্ছা। করেছি, একটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব, হুম হুম। এবং আরেকটি বিজয়নগরের হিরেতে অভিনয় করেছি, সেটা আমি আরিয়ানের ইন্টারভিউ করলাম হ্যাঁ রিসেন্টলি, হ্যাঁ হ্যাঁ, চন্দ্রশিস একসঙ্গে পাঠ রায়, হ্যাঁ। করলাম। আরিয়ানের সঙ্গে আমার প্রথম ইয়েতে অভিনয়। সাউথে গেছিলে নাকি হাম্পি। তোমরা? হাম্পিতে হ্যাঁ, গেছিলে, হ্যাঁ। খুবই দারুণ সময় কেটেছে আমাদের, হ্যাঁ, ওটা বলছিল। দারুণ সময় কেটেছে হ্যাঁ খুবই। হ্যাঁ। মানে কিছু কিছু ইউনিটে হয় না, বা কিছু কিছু অভিনেতা বন্ধু, মানে অভিনেতাদের তোমরা মধ্যে হয়। গেছিলে, তুমি, বুম্বাদার, আরিয়ান, সত্যম, আচ্ছা, সবাই মিলে হ্যাঁ, একটা ভালো সুন্দর একটা ওই কেটেছে। খুবই আমরা মানে দারুণ মজা করে, হ্যাঁ প্রচুর আড্ডা হতো আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই লজ্জা, আবার ফিরে আসছি লজ্জাতে। লজ্জা করতে, মানে লজ্জাতে অভিনয় করতে করতে, ওটা তো একটার পর থেকে আরেকটা হতে তো বহু সময় নেয়, এবং 1 বছর পরে এক বছর পরে হয়েছিল, এবং এটা ভীষণ রাগ হয় এক এক সময় যে একটা সিরিজ হ্যাঁ। থেমে গিয়ে আবার 1 বছর পরে ওটা, এটা তার মানে কি কতটা টান থাকলে এটা হতে পারে, মানে হওয়ার একটা সম্ভাবনা থাকলে, মানে কতক্ষণ এটা দেখছে লোকে, ঠিক ঠিক সেটাও তো কাউন্ট করে লোকে। হুম। হুম। তো তোমার এই লজ্জাটা সেকেন্ড যখন শুরু হলো, হ্যাঁ, সেকেন্ডটা যখন শুরু হলো, তখন তুমি কি কি প্রিপারেশন নিয়েছিলে, যে প্রথমটা থেকে কি ভাবে কি করেছিলে, এটা আমাকে জানতে ইচ্ছা করছে। আচ্ছা, প্রথমটা কারণ সেকেন্ডে, আমি সরি, হ্যাঁ, বলো। কারণ প্রথমে যে চাপটা ছিল, সেকেন্ডে তো সেই চাপটা দেয়া যাচ্ছিল না, যেহেতু মেয়েটা একটা অন্য জায়গায় পাওয়া গেছে তাকে, ফলে খানিকটা তোমার প্রতি মানে একটা ইয়েই আসছিল, মা খানিকটা ছিল যে এই বেচারা আবার অতটাও বোধহয় নয়, হ্যাঁ, গালাগাল দেয়, ওই ওই জিনিসটা কিন্তু তুমি আনতে পেরেছো, এটা আমি বলছি, এটা সচেতন ভাবে করেছো। আচ্ছা, আমি এটা প্রথম কথা বলি। যখন লজ্জা প্রথম মানে ফার্স্ট সিজন যখন হয়, তখন আমাদের কথাই হয়েছিল, এবং নির্দেশক বা সম্রাট লিখেছেন, ওদের সঙ্গে কথা হয়েছিল যে একটা মানুষ তো এমনি জন্মে থেকে এইভাবে কথা বলে না, না। তার মানে একটা কিছুর মধ্যে দিয়ে এসে সে আজকে এইটা দেখেছে। তখনই আমি ভেবেছিলাম যে ওর ছোটবেলাটা কেমন হতে পারে, ওই সেটা নিয়ে টুকটাক দেখিয়েছিল, কথাও হ্যাঁ হয়েছে। হ্যাঁ। ফার্স্ট সিজনে আমরা দেখিনি যে, মানে দর্শক দেখেননি যে তার ওর ছোটবেলাটা আসলে কেমন ছিল। কেমন, সেটা একটা ভাবনা ছিল, যেটা যেটা সেকেন্ড সিজনে এসে মিলে যায় আমার ভাবনার সঙ্গে, প্রায় মিলে যায়। না মেলালে হতো না ওটা, হ্যাঁ, যে কেন লোকটা ওরকম, মানে ওরম ভাবে কথা বলে। হ্যাঁ, তো সেইটা সেকেন্ড সিজনে না আমার ওইটা খুব বেশি করে মনে হয়েছিল। এবং সেকেন্ড সিজনে বেশ কিছু দৃশ্যও এরকম ছিল, যেটা ও একা হয়ে গেছে, ও অসহায় হয়ে পড়েছে স্ত্রী চলে যাওয়ার পর। ও নিজের ছোটবেলার কথা মনে পড়ছে, এবং মাকে আসলে দেখেছে ও বাবা ওরকম ভাবে ব্যবহার করতো, মারতো, গায়ে হাত তুলতো। ফলে সবটা মিলিয়েই যে একটা মানুষ মিলে গেছে, শেষে গিয়ে না ওই মাপে মাপে মিলে গেছে, কিন্তু সেটা করতে গেলে ওই যে 100 তো কম, 100 তো কম বেশি অভিনয় করতে হয়। আমারও মায়া হয়েছিল চরিত্র, হ্যাঁ, তাই না? পরের দিকে মায়া ছিল যে ও তো এরকম ভাবে করতে চায়নি, ও তো হয়ে উঠেছে। না, হ্যাঁ, আমার মায়া হয়েছিল আরেকটাও কারণে। দেখো, মানে অভিনেতা হিসেবে একটা যে চরিত্রটা আমি অভিনয় করছি, একটু ভালোবাসা না থাকলে চরিত্রটা করবো কি করে? আমিও যদি অভিনেতা হিসেবে চরিত্রটাকে ঘৃণা করি, তাহলে আমি চরিত্রটা করবো কি করে? নিশ্চয়ই আমি ওরকম মানুষ পছন্দ করবো না। আজকে যদি কেউ এরকম যার মুখের ভাষা হয়, বন্ধু মহলে কেউ গালাগাল দিয়ে কথা বললো, এ করলো, সেটা আলাদা বিষয়, কিন্তু বন্ধুদের মাঝখানে বউকে ওই গালাগালটা, এইটা ভদ্র মানুষ করতে, ভদ্র শুধু নয়, বলছি কোন সিভিল, হ্যাঁ, কোন সিভিলাইজড লোক করতে পারবে না। তাকে পছন্দ করার কোনো কারণ নেই। কিন্তু তারপরেও আমি তো অভিনয় করছি, আমারও যদি, এবং না মদ খেয়ে ওরকম ভাষা বলছে, সেটা আরো মারাত্মক। মানে একটা মদ খেয়ে একটা গালাগালি দিয়ে দিল, সেটা লোকে তবু ইয়ে করে যে ঠিক আছে, বলেছে, কিন্তু এটা একবার সচেতন ভাবে বলছে, লোকটা ভালো না। তো এই যে এখন ধরো অভিনেতাদের জয় জয়কার বলতে গেলে, হ্যাঁ, ইয়ে ভেঙে পড়েছে, মানে যাকে বলে মার্কেটিং, চকচকে পোনা ভেঙে পড়েছে, সেটা কিন্তু একটা পরেশরাল কিন্তু একটা উদাহরণ বলো, কিন্তু আবার তাকে নিতে হলো। বিরাট জয়, অভিনয়েরই জয়, তাই তো। এবং আমি বলছি যে মানুষই তো সব, এই যে তুমি অভিনেতার কথা বললে, এই যে ফিরহেরাফিরিতে নেওয়া হলো, তার তো আরেকটা কারণ হচ্ছে যে মানুষ ওকে ছাড়া দেখবে না। হ্যাঁ, সেটা তারা ধারণা, আমি জানি না, আমি বলছি ধরো পঙ্কজ ত্রিপাঠী আমার খুব প্রিয় অভিনেতা, শুনছিলাম যে না হলে পঙ্কজ ত্রিপাঠী করবেন,
কথার কথা বল, তর্কের খাতিরে ধরছি হয়তো দারুণ করতেন পঙ্কজ ত্রিপাঠী, আমরা বলতাম এটাই দারুণ হতে পারতো, কিন্তু এই যে সাহসটাই পাওয়া গেল না, সেটা তো অভিনেতার জন্য, যে পরেশ রাওয়াল এমন একটা চরিত্রায়ন করেছেন, এমন পাঠ করেছেন, কেউ সাহসই পেলেন না যে হয়তো মানে মানে ধরো 17-18 হয়তো বেশি, হুম কিন্তু 17তে যে টেস্টটা হবে সেটা তো 18তে হবে না। ঠিক। মানে আমি বলছি পঙ্কজ ত্রিপাঠী যদি 20ও করতেন, 17 ধরো পরেশ রাওয়াল 17 করেছেন, উনি 20 করলেন, কিন্তু 17 যে স্বাদ সেটা 20তে আসবে না, তাই তো? ফলে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে, আবার সে অভিনয় ফিরে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার তোমাকে জিজ্ঞেস করি তোমার একটু ছোটবেলাটা, তোমার কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, মা কি করতেন, বাবা কি করতেন, তুমি বলো। আমার ছোটবেলা কেটেছে হচ্ছে বৈদ্যবাটি। বৈদ্যবাটি হচ্ছে একটা ছোট মফস্বল শহর। বৈদ্যবাটি স্টেশনে নেমে আরো আমার বাড়ি 2-2.5 কিলোমিটার, হাওড়া ব্যান্ডেল। পরপর ওই পাট শিল্প যেটা আমরা একদম তাই তো? তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে গঙ্গার দুদিকে, ওপাশে বিটি রোড, এপাশে জিটি রোড, হ্যাঁ হ্যাঁ। দুপাশে মানে গঙ্গা, যে কোনো শহর ওইদিকে, তুমি কাকিনাড়া বলো বা পানিহাটি বলো, হ্যাঁ। একদিকে গঙ্গা একদিকে চটকল, আমাদেরও তাই, তাই তো। একদিকে চটকল একদিকে গঙ্গা, হ্যাঁ। পর 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 পর। হ্যাঁ। যদিও সে মানে সেই মানে চটকল ঢুকছে বন্ধ হয়ে যাচ্ছে পর পর দীর্ঘদিন হ্যাঁ, ধরে হ্যাঁ। হলো, ফলে মানে পাড়া বদলে যাচ্ছে, যাই হোক সেটা। তা আমার ওই একদম চটকল বেল্টে বেড়ে ওঠা, ওখানে আমার চন্দননগরে 10 অব্দি পড়ি, তারপর বৈদ্যবাড়ির একটি স্কুলে পড়ি আমি 11-12, তারপর কি স্কুলে তোমার নাম ছিল? চন্দননগর বঙ্গবিদ্যালয় হচ্ছে 10 অব্দি পড়েছি। আচ্ছা। তারপর নিবারণ মুখোপাধ্যায় বিদ্যা মন্দির আমি পড়েছি 12 অব্দি। আচ্ছা। যেখান থেকে আমার ডানা গজালো, আমি সায়েন্স নিলাম এবং আমি প্রথম পাকলাম যাকে বলে। হ্যাঁ, বন্ধুর সাইকেল, আমার বন্ধু সম্পদ এবং দীপ, আমরা তিনজনে লেখাপড়া না করে বাদ বাকি যাবতীয় কাজ করা সেটা আমরা করে বেড়াতাম। এবং কয় ভাই বোন তোমরা? আমি একা। তো তোমার পিঠে পড়তো না? না, আমি তো এমনি ভালো ছিলাম। পড়াশোনা না করলে, সেই সময় হয়তো পড়াশোনাটা বোধহয় অত আমাদের এখন যেমন না করলে কি হবে একটা চিন্তা। তার জন্য তো একটু ভালো ছাত্রটাত্রও হতে হবে, তো ফলে অতটা প্রথম থেকেই ডান পিঠে নাকি? কপালে এই যে ক্রিকেট খেলতে গিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি তো ক্রিকেটেও ভীষণ ভালোবাসো, ক্রিকেটারই হতে চেয়েছিলে ক্রিকেট জীবনের প্রথম দিকে। খুবই ইম্পর্টেন্ট একটা, মানে বলছি শুধু ক্রিকেটার হতে যাওয়া সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলছি ক্রিকেট দেখা, টেস্ট ক্রিকেট দেখা, সেইটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি খুবই কেবল খোঁজ রাখি না, মানে ওটাতে আমি প্রাণ পাই। হ্যাঁ, মানে আমি ক্রিকেট এক্ষুনি দেখছিলে। হ্যাঁ হ্যাঁ, সেটা এমন এমন কিছু ঘটনা ঘটে সেটা আমার খুব ভালো লাগে, মানে আমার জীবনের সঙ্গে ক্রিকেটের খুব যোগ পাই। কেমন জায়গা ধরো? যেমন আমার মনে হয় জীবন আসলে একটা টেস্ট ক্রিকেট। হ্যাঁ, প্রথম যে সেশন ধরো সকাল 10টার সময় খেলতে নেমেছে লর্ডসেই, ধরো সুইং আছে, হাওয়া আছে স্যাঁতস্যাঁতে, তুমি ধরে ধরে খেলছো, বিপজ্জনক সুইং হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে, হ্যাঁ, বা একটা আউট হয়ে যেতে পারে বিপজ্জনক। লাঞ্চ হলো, তারপরে রোদ উঠেছে, পিচটা একটু স্যাঁতস্যাঁতে ভাব কমেছে, ব্যাটে রান আসবে, তুমি একটু বড় হয়েছো, জীবনকে তুমি দেখছো, রান আসছে ব্যাটে। তো টেস্ট ক্রিকেট ওই যে ধরে খেলতে হয়, দেখে খেলতে হয়, জীবনও তাই, তাড়াহুড়ো কিছু নেই। বাহ, ভালো বললে। সেটা আমার মনে হয়। কিন্তু এইসব মানে জীবন নিয়ে ভালো ভালো কথা বলছি, কিন্তু আসলে মানে আমাদের এই সোশ্যাল মিডিয়া, এইসব বিখ্যাত হওয়ার দৌড় টুর আমাদের একটু হৃৎস্পন্দনটা ধর পড়িয়ে দেয় না। কিন্তু অনেকে বলে যে যারা রিলস টিলস বানায়, নতুন নতুন বানায়, তাদের মধ্যে থেকে কেউ কেউ কিন্তু উঠেও আসছে। হ্যাঁ, মানুষ দেখছে এবং অভিনেতা হিসেবে তারা এসে যাচ্ছে। আমি জানি না মানে ওই শিল্পটা কতটা, মানে রিল থেকে অভিনয়, হ্যাঁ রিলে নিশ্চয়ই কিছু কিছু জায়গায় অভিনয় করতে হয়, কিন্তু সেটা লং ইয়েতে সেটা চর্চা নয়। আমি বলছি কেউ রিল করেন মানে তিনি অভিনয়ের চর্চা করছেন, এটা আমি বিশ্বাস করি না। তাই না? চর্চা কি করে হতে পারে? ছোট স্প্যানে একটা ক্যামেরা দিয়ে, সেটাই তো মানে আমাদের ব্রেনটা এমন করে দিচ্ছে। এটা কি ভাবা যায়? তুমি 30 সেকেন্ড ধৈর্য রাখতে পারছো না একটা রিল, 30 সেকেন্ড 45 সেকেন্ড যে রিল হবে সেটা তুমি ধৈর্য রাখতে। আমি বলছি না ওটা একটা দারুণ জীবন, তারপরেই তোমার দিব্য চক্ষু উন্মোলিত, তা হবে না, খুবই খাজা জিনিসই দেখছি। তাহলে তার মানে ধৈর্য না, সেটাও ধৈর্য না, কি হবে জানি না। ডিটক্স করতে এখন যায়, মোবাইলটা রেখে দিয়ে 7 দিনের জন্য মানুষ ডিটক্স করতে বেরোচ্ছে। জানো তো, এই আমাদের দলে একটি আলোচনা হচ্ছিল, নতুন নাটক করবো, তাই সুন্দরবনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছিল। ডক্টর সুগত হাজরা বলতে এসেছিলেন, যাদবপুরের অধ্যাপক ছিলেন। তো সুগতদা বলছিলেন যে মাইক্রোপ্লাস্টিক আমরা চাই বা না চাই আমাদের খেয়ে চলে যাচ্ছে ভেতরে। তো আমার কাছে মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া, এই গোটাটা হচ্ছে আমাদের মাইক্রোপ্লাস্টিক। প্রতিদিন আমাদের ওই খাজা জিনিস আমরা খাচ্ছি। আমি আবারও বলছি, এই কথা বলছি মানে এটা থেকে দূর থেকে বলছি আমি তা নয়,
আমি বলছি এটা শিকার হয়েই বলছি আমি। কি করা যাবে, মানে যেটা যখন যেটা আসে তখন তো ধরো আজকে যখন টিভি এসেছিল তখন সবাই গেল গেল রব তুললো, পড়াশোনা উঠে গেল, পড়াশোনা উঠে গেল, সত্যি উঠে গেছিল, হুম, উঠে গেছিল কিন্তু হুম। তারপরে এটা এসছে, এটাতে তো আরো সবই উঠে গেল। হ্যাঁ, ওই যে সাইলাস টিম্বারম্যান উপন্যাস হাওয়ার্ড ফার্স্টে তাদের কথা আছে যে টিভিটা খারাপ না, টিভিতে যে দেখায় সেটা খারাপ, হুম। মানে মোবাইলটা খারাপ না, মোবাইলে যে যেটা দেখতে তুমি পাই সেটা কি খারাপ। দেখছো সেটার উপর নির্ভর করছে, হুম। সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি তো বললে তোমার স্কুলটা হলো ওটা, হুম, তারপর সেকেন্ড, তারপর কলেজটা কোথায় গেলে? কলেজ জয়পুরিয়া কলেজ আমার, ও কলকাতায় আচ্ছা, চলে আসি। কলকাতায় চলে এলে। হ্যাঁ, হ্যাঁ, তা কলকাতায় এসে তোমার থাকাটা কোথা থেকে শুরু? বেলগড়িয়া মামার বাড়ি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বিজয়গড়ে ভাড়া বাড়ি, হুম। এবং তারপর আমার নিজে ফ্ল্যাট নিজে- কিনলে? হ্যাঁ, হ্যাঁ, কোথায় ফ্ল্যাট কিনেছো? অজয়নগর। অজয়নগর। আচ্ছা, তাহলে তো তুমি তো মানে বেশ এখন বলতে গেলে নাটক করে এবং অভিনয় করে হুম। তোমার যা বয়স সেই তুলনায় একটু সফলই, হ্যাঁ, মানে সফলতার নিরিখ, মানে অর্থনৈতিক দিক থেকে যদি বলতে হয় তাহলে খানিকটা তো সফলই হ্যাঁ হয়েছে। ইএমআই যখন আছে ফলে আমি তো সফল বটেই। ইএমআই খুব খারাপ জিনিস যদিও, হ্যাঁ যদিও, হ্যাঁ, তবুও ঠিক আছে, চলছে। ইএমআই ছাড়া আমি অসফল, ইএমআই নিয়ে আমি সফল। হুম। হ্যাঁ। তো তোমার ছোটবেলাটা কিরকম কেটেছে একটু বলো। দারুণ কেটেছে গো। হুম। সবার ছোটবেলায়, কিন্তু আমি ছোটবেলাটাই দারুণ বলছি তার কারণ ক্রিকেট ছিল বলে। হুম। আমার মানে ওই গঙ্গাও তো একটা হ্যাঁ, ব্যাপার। গঙ্গা, হ্যাঁ একদম ওই মাঠটা আমার চোখে ভাসে, হুম। ভাসে মানে আমার বাড়ি এখনো ওখানে, আমি ওখানে যাই। গঙ্গার ধারে বাড়ি তোমার? হ্যাঁ, আমার আচ্ছা। বাড়ি থেকে গঙ্গা দেখা যায়, ও। 12-15 সেকেন্ড লাগে হেঁটে যেতে। হ্যাঁ, হুম। এবং আমাদের পাড়ার মাঠ এবং গঙ্গা, উফ। ডিভিসি খাল এসে যেখানে গঙ্গাটা মিশছে ওইটা ওখানে আমাদের মাঠ। বাহ। তো ফলে ওই বাড়িটা এখন আছে? হ্যাঁ, মা বাবা থাকেন তো। মা বাবা থাকেন ওখানে? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা বাবা ঠাকুমা থাকেন। হুম। তো ফলে আমার ছোটবেলা মানেই হচ্ছে বিকেলবেলা মাঠে খেলতে যাওয়া, স্কুল থেকে তাড়াতাড়ি এসে খেলতে যাওয়া। কখনো কখনো মানে ধরা যাক 3-4 জন বন্ধু বা 5-7 জন বন্ধু স্কুলে যায়নি, কিন্তু স্কুলে না গেলে তো হাঁটতে বেরোতাম। না না। সন্ধান করলাম যায়নি, তখন তাদের একটা ছোট করে আড্ডা হলো বা ছোট করে ক্রিকেট খেলা হলো। সে মূলত খেলাধুলা আড্ডা এটা নিয়েই আমার ছোটবেলা। এবং একটা অপূর্ব পাড়া আমার। হ্যাঁ, সেখানে মানে প্রচুর বিহার ইউপির শ্রমিক, তাদের ছেলেপুলে, তারা আমার বন্ধু। বাবা কি করতেন? বাবা করতেন সিটিসিতে চাকরি করতেন, বাবা আচ্ছা ট্রাম কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা রিটায়ার করেছেন বছর 2 হলো বোধহয়। হ্যাঁ, ট্রামও তো উঠে গেল। ট্রাম। হ্যাঁ। তো এবার তোমাকে জিজ্ঞেস করি যে তোমার এই যে ছবির জগতে, মানে নাটকের জগৎটা থেকে ছবির, তোমার তো বেলঘড়িয়ার একটা নাটকের দল ছিল তাই তো? এখনো আছে এখনো আমাদের, আছে। হ্যাঁ। হ্যাঁ, সেইটা থেকে তোমার যে এই যে ছবির জগতে আসা, হ্যাঁ সেই জাস্ট সূত্রটা কি ছিল? আমার অভিনয় করতে, স্ক্রিনে আসা। হ্যাঁ, আমার অভিনয় করতে আসার সূত্রই হচ্ছে আমার মামা। হুম। মামা অশোক মজুমদার আমাদের হ্যাঁ হ্যাঁ, এটা দলের, হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ। হ্যাঁ, আমাদের দলের নেতা। তো ফলে আমাদের সবার দল বেলঘড়িয়া অভিমুখ। নামটা বেলঘড়িয়া, কিন্তু রিহার্সাল করি বালিগঞ্জে। ও। হ্যাঁ হ্যাঁ, কেন একটা ঠিকানা দিয়ে তখন নাম হুম দিতে হুম হয়, তাই। তো মামার মানে মামাই ওই স্বপ্নটা আমার মধ্যে বুনে দিয়েছিলেন যে অভিনেতা হতে হবে। হুম হুম। হ্যাঁ, এবং সেটাও মামা পরিষ্কার এবং স্পষ্ট করে দিয়েছিলেন যে অভিনেতা প্রস্তুতি ছাড়া বিখ্যাত হবো বললে হবে না, না। তবে প্রস্তুত হতে হবে। এবং ফলে সেই সূত্র ধরেই থিয়েটার। এবং থিয়েটার না, আমার যখন আমি থিয়েটার শুরু করি, তখন একটা বিখ্যাত হওয়ার বাসনা থেকেই আমার থিয়েটার শুরু হওয়া, আমার মনের কোণে তাই ছিল। থিয়েটার করতে করতে এখন আমার কাছে মানে থিয়েটার করতেন এখন করেন না টাইপের নয় কিন্তু ব্যাপারটা। থিয়েটারও করছো, এটাও করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না, এখন তো সব জায়গাতে কাজ করতে হচ্ছে, আমি মানে খুব মন এখন। দিয়ে থিয়েটার করি, মানে আমি বলছি হুম। আমার দল আছে, ফলে হুম। ঝগড়াঝাটি বন্ধুত্ব ভালোবাসা সব নিয়ে আমার দল আছে, এবং খুবই মন দিয়ে থিয়েটার করি, এবং আমি অভিনয় করি ভয়েস। তোমাকে দেখে না আমার অনির্বাণ ঘরানা মনে হয়। আচ্ছা আচ্ছা। ভুল মনে হয়? না দেখো, ঘরানা মানে কেন ঘরানা মনে হয়, ঠিক এরকমই নাটক, এইভাবেই আসা, এইভাবেই মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবার, নাটকের প্রতি ভালোবাসা, তারপরে ফিল্মে আসা, ভালো অভিনেতা, এই দিক দিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, অনির্বাণদাকে যখন প্রথম মঞ্চে অভিনয় দেখছি, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি বোধহয়, না ফার্স্ট ইয়ারই বোধহয় পড়ি, দেবী সর্বমস্তা মিনার্ভা থিয়েটারে। মামা বললেন যে এই থিয়েটারটা দেখে এসো। তা আমি একা একা টিকিট কেটে মিনার্ভা থিয়েটারে গেছি। তখন খুব ভয় ভয় লাগতো, কলকাতা চিনা তো। আর আমার এরকম একটা ভয় ছিল, জানো, ধরো থিয়েটার দেখছি, আমার মনে হয় যদি আমাকে মঞ্চে ডাকে, কোনো কারণ নেই, কেন দর্শককে মঞ্চে ডাকতে যাবে, কিন্তু আমার ভয় হতো। তখন ভয় ভয় আমি বসে আছি, আমার মনে আছে ডি রোতে বসেছিলাম আমি। আর না মঞ্চে দেখলে অনেক সময় মানুষ আমার থেকে কত বড় বা বোঝা যায় না। তখন অনির্বাণদা আরো রোগা, তখন আমার মনে হচ্ছে বাবা এই কি আমারই বয়সী একজন অভিনেতা এরকম অভিনয় করছে, আমি কি করছি, তাহলে বোধহয় আমি পারবো না। সেই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম।
হুম, সেই হুম, থেকে অনির্বাণদার অভিনয় দেখতে থাকা। এবং তারপরে আমি পরে জানলাম যে অনির্বাণদা আমার থেকে বড়, হ্যাঁ কিন্তু মানে সেইটা যে অভিঘাত হ্যাঁ হ্যাঁ। অনির্বাণদার অভিনয় অনির্বাণের দেখা। সঙ্গে যখন প্রথম দেখা হলো, কবে দেখা হলো তোমার? প্রথম আলাপ হলো, দেখা হলো, এটা কবে? দেখো মানে একটা, লোকে প্রেমিকার সঙ্গে বলে আমি অনির্বাণের চোখে না করছি। অনির্বাণদার সঙ্গে একটা মানে যেহেতু অনির্বাণদা আমার অভিনয় দেখেছেন, হ্যাঁ আমি হ্যাঁ। পরবর্তীকালে যখন মহাভারত করেছি নটধার প্রযোজনা অর্ণব মুখোপাধ্যায়ের নির্দেশনায়, অর্ণব, হ্যাঁ তখন অনির্বাণদা দেখেছেন তুমি আমার মহাভারতে কি করেছো গো? আমি কর্ণ। দেখি। ও, তুমি কর্ণ দেখো করেছো? না, একটু থিয়েটার দেখো না। হ্যাঁ দেখবো তো, হ্যাঁ আমার আমি তোমায় আমি জানাবো। দেখার, তুমি প্লিজ পরেরটা হলে তো হুম, জানতে পারি না এগুলো না খুব জানাবো একটা, জানাবো হ্যাঁ জানাবো। জানিও তো, হ্যাঁ। হ্যাঁ, তো সে অনির্বাণদা দেখেছেন কোজাগরি বলে আমাদের একটি নাটক। অর্জুন কি করে তোমাদের ওখানে? অর্পণ করে, অর্পণ ঘোষ। আচ্ছা আচ্ছা, তুমি কর্ণ করো? আমি কর্ণ। আচ্ছা আচ্ছা, দেখা ইচ্ছে রইলো। খুব ভেরি ফ্যাসিনেটিং ক্যারেক্টার খুবই কিন্তু। ফ্যাসিনেটিং ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ। মানে খুব কৃতজ্ঞ যে আমি কর্ণটা, কর্ণ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সব অভিনেতাই চায়। হ্যাঁ সব যে কর্ণটার এটার প্রতি একটা, হ্যাঁ। তো তারপরে বলো, হ্যাঁ তো তারপরে অনির্বাণদা দেখেছেন আমার অভিনয় দেখেছেন, বা কিন্তু আমার ওরকম ভাবে মৌখিক ভাবে আলাপ ছিল না, সেটা হলো দুর্গরহস্যের লুক সেট করতে গিয়ে আলাপ, মানে হ্যাঁ। চিন্তা মানে কথা হলো আর কি হুম, হুম, সামনাসামনি, সেটা আর কি। আর আমার একটু মানে সংকোচই হচ্ছিল যে যে মানুষটার অভিনয় এরকম ভাবে দেখেছি, মানে অনেক সময় হয় না যে আলাপটা হয়তো অত সুগম হলো না, মানে হুম। কিরকম ভাবে ভাবছিলাম, সেটা অনির্বাণদারই গুণ যে ও, অনির্বাণদা এসে হ্যাঁ আমার বন্ধু, সঙ্গে। উনিও তো হ্যাঁ, না নাটকের লোক, ফলে ওই গণ ব্যাপারটার হ্যাঁ, মধ্যে ফলে উনি তারপরে অনির্বাণদার সঙ্গে ব্যক্তিগত স্তরেও আড্ডা হয়েছে বা সে কিন্তু। আচ্ছা এবার তোমার ব্যক্তিগত স্তরে ঢুকি। হুম, হ্যাঁ হ্যাঁ, অনির্বাণের সঙ্গে কি করে আলাপ হলো জিজ্ঞেস করলাম। হুম, এবার তোমার বিয়ে থা তো করনি, না কবে করবে? ঠিক মনে হচ্ছে আমার মায়ের মুখটা এর সামনে চলে এসছে যে বিয়ে করো। মায়ের মতোই তো খানিকটা। হ্যাঁ, না আমার ঠিক ছেলে করি, তোমার থেকে কত ছোট হবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক করি বিয়ে কবে করবো। প্রেমিকা তো আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি করে? প্রেমিকা নাটক পড়ায়। করে কি? না না না, হ্যাঁ মানে পড়ান? করে, মানে হ্যাঁ থিয়েটার করে, সিরিয়াসলি থিয়েটারই করে, কিন্তু রেগুলার যে অভিনয় করে এরকম না, বা পড়ায়। হ্যাঁ পড়ান। আচ্ছা, মানে কলেজে পড়ান। আমরা আপনাদের কিন্তু নাম বলবো না, কি ভাবছেন যে ওর নামটা যে বলবে ও এক্ষুনি রিভিল করবে না, না ও আগেই আমাকে এমনি বলে দিয়েছে, হ্যাঁ সময় এলেই তো জানা যাবে। সময় এলে জানা যাবে। এবং আমি খুব আশা করছি যে এটা আমার চ্যানেলেই জানা যাবে। তোমার হ্যাঁ, চ্যানেলে এসে আমি বলে যাবো যদি বিয়ে ঠিক হয়, তোমার ও ইন্টারভিউ করবো, আমি লাভলি। দৌড়ে এসে বলে যাবো আমি বিয়ে করছি। এবার বলছি যে যে ও যে আমার চ্যানেলে এসে বলে যাবে বলেছে, এটা কিন্তু ওকে আমি বিশ্বাস করছি, কারণ ও বিশ্বাসযোগ্য ছেলে। আমার তো আস্তে আস্তে চুলটা পাকছে, আমিও বুঝতে পারছি। একটুখানি তোমাকে বিরক্ত করব, সেটা হচ্ছে তোমার প্রিয় অভিনেতা, তোমার প্রিয় ছবি, তোমার প্রিয় গান, অভিনেত্রী, এগুলো তুমি যদি একটু বলো। প্রিয় অভিনেতা, দু তিনজন বলতে পারো তো, হ্যাঁ, এরকম কিছু নেই। চোখ বুঝে একজনের কথাই মনে হয় প্রথমেই ইরফান খান। ইরফান খান, চোখ বুঝলেই মুখটা ভেসে ওঠে হ্যাঁ আমার। আমি খুবই, সত্যি খুব খারাপ লাগে। হ্যাঁ দেখো একটা বড় কথাই বলছি, আমি কারোর পছন্দ বা আমি আঘাত করে বলছি না, আমার মনে হয় অভিনেতার ঈশ্বর ইরফান খান, এরকম আমি ভালোবাসি। হুম। আমার না কেন যেন মনে হয় এরকম কথা, আমি খুব মানে আমি এমনি খুব আবেগ, আমার আবেগ এসে গেলে আমি এরকম অনেক কিছু বলে ফেলি। বলো আমার না। মনে হয় জীবনানন্দ যেমন কবিতায়, ইরফান সেরকম অভিনয়। হ্যাঁ, কেন আমি বলছি একটা অন্য জীবনানন্দ, ধারা যেন। কি যেন একটা হয় না বুকের হ্যাঁ ভিতর, হ্যাঁ জীবনানন্দ পড়লে হ্যাঁ তুমি হয়তো সাতটি তারা তিমির পড়ছো, হ্যাঁ 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 কে কি একটা হয়, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। বোধটা জীবনানন্দ ছাড়া আর অন্য কোনো কিছু কোনটা করলেই আসা হবে হবে না। না। 8 বছর আগের একদিন পড়ছো হবে না, ইরফানের অভিনয় তাই। আর আমরা এমনি, একদম হটকে। আর একদম আমরা বন্ধুরা আলোচনা করি যে অভিনেতা বন্ধুরা, যে কি করছে না, চোখ মুখ ক্যামেরা করছে, স্বাভাবিকভাবে কথা বলছে না, তোমার দিকে তাকিয়ে কথা বল, এই কি একটা চোখটা একটু ভাবের সরু মধ্যে করলে কি করছে একটা লোক, সেটা বোঝা যাচ্ছে না। আরে কি ঘোড়ার ডিম, এটা তো বুঝতেই পারছি না যে হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ। মনটা। এবং সেটা কিন্তু ধরো আমি যে নকল করে দেখাতে পারবো না না, করে দেখাতে পারবো কিন্তু সেরকম কুৎসিত হবে, মানে চোখে এরকম করলে তো হবে না। নকল করা যাবে না, ওই মনটা, হ্যাঁ, ওরে বাপরে বাপ। একটা পুরো ইনস্টিটিউশন। উত্তম কুমার, তুলসী চক্রবর্তী, তরুণ কুমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অভিনেত্রী? অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। হুম আমার আসলে না সবার আগে যে নামটা হুম মাথায় হুম আসছে আমি বলছি, স্মিতা পাতিল, হুম কেট উইন্সলেট। হুম আমার দীপিকা পাড়ুকোনকে খুব ভালো লাগে। হুম। এই আমার তোমার সঙ্গে হেভি মিলছে কিন্তু, তাই, জানো তো? দীপিকা পাড়ুকোনকে হ্যাঁ তোমার ভালো লাগে? ভীষণ। আমার দারুণ কেট লাগে উইন্সলেট। কেট উইন্সলেট, ওরে বাপরে বাপ, হ্যাঁ, ওরে যেমন বাপরে বাপ। সুন্দরী তেমনি অভিনয়। ওরে হ্যাঁ বাবারে, হ্যাঁ। ডার্ক সাইডে সুন্দরী মানে আর দারুণ অভিনয় একই সঙ্গে, কি যে, হ্যাঁ। কি একটা জানো না। হ্যাঁ। আর তারপরে তোমার অভিনেতা অভিনেত্রী হলো, এবার তোমার প্রিয় ছবি প্রিয় ছবি অনেক আছে গো, বলো না। প্রচুর ছবি আছে আমার প্রিয় ছবি।
গল্প হলেও সত্যি আমার প্রচন্ড প্রিয় ছবি। বুঝতেই পারছি, হ্যাঁ। খুব প্রিয়, মানে গল্প হলেও সত্যি। কিছু ছবি হয় না যে কেন যে এত প্রিয়, গল্প হলেও আমারও সত্যি, গল্প মানে হলো আমি সত্যি ভীষণ প্রিয়। পুরো ডায়ালগ আমার মুখস্থ, আমি হ্যাঁ, এতবার হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, মানে ওই রেফারেন্সে আমি, আমার এক দাদা আছে বাড়িতে একসঙ্গে থিয়েটার করি, আমরা ওই রেফারেন্সে গল্প করি, হুম। মানে ডায়ালগে হ্যাঁ, কথা বলি। কথা বলে বুঝতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। গল্প হলো সত্যি খুব প্রিয়। আমার আসলে জয় বাবা ফেলুনাথ খুব প্রিয় ছবি। হুম, আমি মাঝে মাঝে জয়, সেটা কিন্তু মূলত মোগনলাল মেঘনাথের জন্য। হুম, মানে এতবার দেখে আমি ওটা বুঝেছি যে কেন আমার এত হুম, এত হুম, প্রিয়। হুম। আর নিমন্ত্রণ আমার খুব প্রিয় ছবি। হ্যাঁ, আমি আমার প্রেমের ছবি দেখিনি। সত্যি। হ্যাঁ, নিমন্ত্রণ খুব প্রিয় ছবি। ব্লাড ডায়মন্ড আমার খুব প্রিয় ছবি। আচ্ছা। মানে ডিক্যাপ্রিওর অভিনয় তো মানে হুম, কি বলবো আর। হ্যাঁ, মানে ওই আমার আসলে প্রেম খুব আমাকে খুব আকর্ষণ করে, প্রেমের আচ্ছা, ছবি। আচ্ছা, আচ্ছা, এই 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 রেফারেন্স গুলো বলছি কারণ ব্লাড ডায়মন্ড, আচ্ছা, ট্রুম্যান শো, আচ্ছা। জিম ক্যারি এর ছবি, এই মানে ওই ছবিটা যে কি, ওটাও একটা প্রেমের ছবি। হুম, ওটা আমি লকডাউনে দেখেছিলাম। তুমি যদি ছবিটা আচ্ছা। দেখে না থাকো, তুমি প্লিজ 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 দেখো। যারা নটিং দেখেননি, নটিং হিল নাটক অপূর্ব, দারুণ না? অপূর্ব। আমি, প্রেমের ছবি বললে বললি মনে হ্যাঁ, পড়লো, আমার হঠাৎ মনে হলো। আমি লকডাউনে দেখেছিলাম ট্রুম্যান শো। দেখিনি, দেখবো। হ্যাঁ, তুমি ওটা দেখো। আমি কেন এই কথাটা বলছি, তুমি ছবিটা দেখলে। আচ্ছা। তো তা এইগুলো, এই ছবিগুলো হলো তো। হুম। আচ্ছা, তোমাকে প্রিয় রং জিজ্ঞেস করি। আহ গাঢ় সবুজ আছে একটা, হুম, গাঢ় সবুজ আমার খুব প্রিয়। হুম, হুম। জামা কাপড়ের জন্য কালো আমার খুব প্রিয়, কালো হুম, জামা, হুম, কালো হুম, 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 পাঞ্জাবি আমার খুব হুম, প্রিয়। হুম, আকাশের রং খুব ভালো লাগে, শরতে যেটা দেখা যায়। হুম। আমার ছোটবেলায় ওরকম আকাশ আমি দেখতাম আমাদের পাড়ায়। তুমি নিজেকে মানে আর কতটা বা পরিপূর্ণ দেখতে চাও, বা আর কি তোমার স্বপ্ন বা ইচ্ছে, বা কি ধরনের ছবি, কি কি ছবি তোমার মনে হয় যে এই ছবিটা করলে ভালো লাগতো, এরকম কি কি ছবি আরে আছে? সবই মনে হয়, আমি খুব তো লোভী, বলো না। লোভী অভিনেতার মতো আর হ্যাঁ, কি। আমার যা অভিনেতার লোভী, দেখি, বলো না। যা দেখি আমার তাই মনে হয় তো বলো না। যে কোন চরিত্র করলে মানে চার পাঁচ হাজার আমার তো সন্ন্যাসী সব, আছে, উত্তম কুমার, অমুকের তুসু, আর না, এরকম। আমার তো গ্যাংস অফ ওয়াসিপুর মনে ও হয়েছে। হ্যাঁ, গ্যাংস অফ, আমার আসলে অনুরাগ কাশ্যপ খুব হ্যাঁ। প্রিয় পরিচালক। না, মনে হয়েছিল গ্যাংস অফ ওয়াসিপুর দেখে মনে হয়েছে। আমি যা দেখি, যাই আমার ভালো লাগে। তোমার চেহারার মধ্যে কিন্তু ওই ইনভেস্টিগেটর, ওইগুলো কিন্তু আছে। হ্যাঁ, তাহলে স্পেশাল অপসে হ্যাঁ, কেকে মেননের যে পার্টটা, সেটা হ্যাঁ, তো খুব, কেকে মেনন খুব প্রিয় অভিনেতা হ্যাঁ, আমার। হ্যাঁ, হ্যাঁ, মনোজ বাজপেয়ী খুব প্রিয় অভিনেতা, হ্যাঁ, পঙ্কজ ত্রিপাঠী খুব প্রিয় হ্যাঁ, অভিনেতা। আমি ক্রিমিনাল জাস্টিস দেখছি, ফলে আচ্ছা, আমি পঙ্কজ ত্রিপাঠীর প্রেমে পড়ে গেছি। হ্যাঁ। আমি টানা দেখছি আর কি, ফোর্থ সিজনটা দেখবো বলে পরপর দেখতে দেখতে আসছি। উফ। আচ্ছা, তোমার হিন্দি ছবিতে যারা ধরো প্রথাগত সুন্দরী নায়িকা, হুম। তাদের মধ্যে হিন্দি ছবিতে আমি বলছি, তাদের মধ্যে কাদের তোমার অভিনয় ভালো লাগে, বা তাদের লাস্য, অনেকের অভিনয়টা ভালো না কিন্তু তাদের সৌন্দর্য ভীষণ ভালো। দীপিকা সব যে পাড়ুকোন সব ভালো। সব হ্যাঁ, দীপিকা পাড়ুকোনের সব ভালো, হ্যাঁ, হ্যাঁ, সত্যি। আর পুরোনো দিনের like শ্রীদেবী বা মাধুরী বা ওদের। আমার স্মিতা পাতিলকে খুব হ্যাঁ, আকর্ষণীয় মনে হয়। হ্যাঁ, 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 শ্রীদেবী, হ্যাঁ, ভালো, মানে কয়েকটা ছবি অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ। অমিতাভ বচ্চন কি ফেভারিট? বলবে তো এটা, তুমি তো ওই ঘরানারই। সত্যি তাই, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন। হ্যাঁ, আমার ছোট কাকা এরকম শাল ধরে ধরে ছবি বলতো, কালিয়া আসি আমায় জিজ্ঞেস কর বলে দিচ্ছি, এরকম আর কি। অমিতাভ বচ্চন আমাদের বাড়িতেও খুব সেলিব্রেট করা হয়। হ্যাঁ, 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 খুব, মানে প্রিয় অভিনেতা তো বটেই, কিন্তু আমি বলছি যে অমিতাভ বচ্চন, আমি একটু ওই গুরু গুরু ফ্যান আর কি। আর গুরু হ্যাঁ। গুরু মানে তুমি এরকম, মানে এখনকার দিনে তো সেটা হয় না সাধারণত তো। আমি ঋত্বিক রোশনের এরকম গুরু। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এমনি তোমার হাতে কি কি আছে, কিরকম কিরকম গল্প হচ্ছে, যদি সব না বলা যায়, যতটা বলা যায়। হ্যাঁ, না, একটা ছবি, একটা সিরিজ আছেই সামনে শুটিং, দুটোর একটা আমি বলতে পারবো না, কেননা বলতে পারবো না। না, ঠিক আছে, দাও। ছবি বলতে রঘু ডাকাতে পাঠ করেছি, রঘু ডাকাত হ্যাঁ, রিলিজ করবে পুজোয়। হ্যাঁ। আর বিজয়নগরের হিরে, যে ওটা ছবিটা ডিসেম্বরে। ডিসেম্বরে, আমি খুব আশা উত্তেজিত নিয়ে এবং রয়েছে। আশা নিয়ে আছি। সেটা আমার পাঠটা করে খুব ভালো লেগেছে, এবং চন্দ্রাশিস রায়ের হুম, ছবি। চন্দ্রাশিস রায় আমার খুব প্রিয় একজন মানুষ, হুম, হুম। পরিচালক, ফলে সেই ছবিটার জন্য দেবের সঙ্গে এক্সপিরিয়েন্স কিরকম হলো? খুবই ভালো, হুম। খুবই ভালো। মানে আমার দেব তো খুব বন্ধু বৎসল। খুবই বন্ধুবৎসল, সেটা খুব, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনির্বাণও ছিল রঘুটা কথা। হ্যাঁ, অনির্বাণ ছিল। তোমরা যে গেছিলে সেখানে কি অনির্বাণ তুমি সবাই কিন্তু একসাথে? অনির্বাণের সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না। ও আচ্ছা। হ্যাঁ, মানে অনির্বাণ দা, হ্যাঁ। তার মানে তোমার পুজোতে একটা আসছে, হুম। যেটা দেখবো আমরা, রঘু ডাকাত, এবং তারপরে দেখবো আমরা ক্রিসমাসে দেখবো, মানে এই দুটো আমরা দেখবো। তারপরের প্ল্যানিং এর কিছু এখন আপাতত নেই, কিছু একটা সিরিজ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সিরিজ হচ্ছে, একটা ছবি হচ্ছে, কিন্তু সেগুলো কবে কি হবে সেটা। হ্যাঁ, সেটাই তুমি জানা যাবে। প্রোটাগনিস্ট। হ্যাঁ, প্রোটাগনিস্ট তুমি? হ্যাঁ, ও হ্যাঁ, লাভলি। হ্যাঁ। হ্যাঁ,
হ্যাঁ, বড় কথা। তাহলে আমরা মোটামুটি এখানে আজকে শেষ করি। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। আজকে এখানে গল্পটা শেষ করছি। এবং আমি দেখেছি, আমি যাদের সঙ্গে গল্প করি তারা তারপরে মানে এটা বললে হয়তো একটুখানি অত্যুক্তি হবে যে আমার চোখটা খুব একটা খারাপ না, মোটামুটি আমি বুঝতে পারি যে না, এর একটা ভবিষ্যৎ হচ্ছে। তা আমার কি হচ্ছে গো? না না, তুমি খুব ভালো অভিনেতা, বাট হ্যাঁ। তো আমরা গল্পটা আজকে এখানেই শেষ করি। এবং আমার অনুজয়কে তো ভীষণই ভালো লাগে পর্দাতে, আলাদা করে এসে আমার সত্যি ওর সঙ্গে আলাপ ছিল না, অসম্ভব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এবং মনে হচ্ছে ওকে বাড়িতে ডেকে বেশ জমিয়ে আড্ডা মারি এরকম। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই, বাড়িতে বেশ মেঝেতে বসে জমি আড্ডা ফাড্ডা হবে একদিন বর্ষার দিনে, খিচুড়ি নিশ্চয়ই। ইলিশ আহা! মাছ দিয়ে। হ্যাঁ, অপূর্ব, হ্যাঁ। এইরকমই মনে হলো ওকে আমার, বেশ ঘরোয়া, মানে গল্পে। এবং বাঙালি আমাদের একেবারে খাপে খাপে মেলা যে বাঙালি, ঠিক সেরকমই অনুযায়ী। তো আপনারা আশা করি এই গল্পটা এনজয় করলেন, আমি তো ভীষণই এনজয় করলাম। অনুযায়ী তুমি এই পরেরটায় বলবে। আজকে এখানে আসছি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। আমার প্রথমত অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, নিবেদিতা দি। এবং আড্ডা দিতে আমার সবসময় ভালো লাগে, ফলে এরকম একটা দীর্ঘ বৃহৎ আড্ডা হলো। ফলে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং আশা করি আমাদের এই আড্ডা আপনারা দেখবেন এবং নিবেদিতা অনলাইনের পরবর্তীকালের অনেক আড্ডা আপনারা দেখবেন। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটি নিবেদনে জর্জ টেলিগ্রাফ।